আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমি সারাদিন কি কাজ করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরায় সকালে নাস্তাটাও সেরে নিয়েছি। তারপর সকালের যে কাজ থাকে সেগুলো আমি টুকটাক করে করছি আর কি। সকালে আমি নাস্তাটা সেরে নিয়ে এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আমার যেহেতু ছোট বাচ্চা সবসময় মেঝেতে খেলাধুলা করে আর ধুলাবালি তো করেই সে। তারপরে যে আমি রান্নাঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। এভাবে আমি ড্রয়িং রুমটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে আর এখন যেহেতু আমার বাচ্চা হামকুড়া দিচ্ছে এবং সবকিছু ধরে হাঁটার চেষ্টা করছে, তাই সবসময় মেঝেতেই থাকে। তাই আমি চেষ্টা করি সবসময় যে মেঝেটা সবসময় পরিষ্কার রাখার এবং আমি প্রায় প্রতিদিনই আমার ড্রয়িং রুম আবার হচ্ছে রান্নাঘর সবকিছুই আমি প্রতিদিনই ঝাড়ু দিয়ে মোছার চেষ্টা করি। এর থেকে যে ময়লাটা প্রতিদিন হয় সেটা প্রতিদিনই পরিষ্কার হয়ে যায়। আর তাছাড়া যদি আমি প্রতিদিন না মুছি তাহলে অনেক ময়লা হয়ে যাবে। আমার বাচ্চা যেহেতু ছোট আর এই ময়লার মধ্যে খেলাধুলা করে তার অসুখ বিসুখ বেশি হবে। এই তো কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মপ দিয়ে ভালো করে আমার বেডরুমটাকে মুছে দিব। আসলে মপ দিয়ে মোছা অনেক সহজ ব্যাপার। আসলে সিজার করার পর থেকে আমি তো হামু দিয়ে কোনো কাজ করতে পারি না, আমার মাজা ব্যথা হয়। এর জন্য আপনাদের ভাইয়া বললো যে একটা মপ নিয়ে এসে দেয়, তাহলে তোমারও কাজে সুবিধা হবে। আপনাদের ভাইয়া সবসময় চেষ্টা করে যে কিভাবে আমার কাজকে সুবিধা করা যায় এবং সহজ করা যায়, যেন আমি অসুবিধা না হয়। এই তো কথা বলতে বলতে দেখুন আমার রুমটাও মোছা হয়ে গিয়েছে, আমার ড্রয়িং রুমটাও প্রায় মোছা শেষের দিকে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আজকে যেহেতু আপনাদের ভাইয়ার আপডেট ছিল আর সেই সুযোগে আমার কিছু কাপড় চোপড়ও জমেছিল, তাই ভাবলাম যে আজকে সবগুলো কাপড় আমি পরিষ্কার করে নিই। তাই সামান্য পানিতে আমি গুঁড়া সাবান দিয়ে সেগুলো ভালো করে গলিয়ে নিলাম। এখন আমি সেই কাপড়গুলো ভিজিয়ে নেব কিছুক্ষণ। আসলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর ধুতে কষ্ট হয় না। এই তো আমি সবগুলো কাপড় চোপড় ধুয়ে নিলাম। আসলে এই ভিডিওটা অনেক আগের করা, যখন এই যে কোঠা আন্দোলন এসব হচ্ছিল আর কি, তখন আসলে ভিডিও দেওয়াতে কোনো ইচ্ছা ছিল না, মন মানসিকতা ভালো ছিল না। বাইরের অবস্থা এতটাই খারাপ ছিল যে বলার মতো না। তাই আসলে তখন ভিডিও এডিট করা হচ্ছিল না, ভয়েস দেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম যেহেতু ভিডিওটা করা হয়ে আছে ভয়েসটা দেই। আসলে সামান্য একটা ব্যাপার নিয়ে কোঠা আন্দোলন থেকে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। কত মায়ের কোল নিঃসন্তান হলো, আসলে কত মানুষ মারা গেল সামান্য একটা বিষয় নিয়ে। জানি না এটা কবে ঠিক হবে, বলতে পারছি না। আসলে নেটও কিছু ছিল না যে কিছু জানতে পারবো, এখন সবকিছুতে বন্ধ করে দিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় চোপড়গুলো সব খাঁচা হয়ে গিয়েছে। এখন আমি বেলকুনিতে চলে এসেছি আমার কাপড় চোপড়গুলো নেড়ে দেওয়ার জন্য। তো একে একে আমি সবগুলো কাপড়গুলো এভাবে আমি নেড়ে দেবো, যেহেতু বেলকুনিতে প্রচন্ড বাতাস লাগে যা বলার মতো না। আর কাপড় যদি নেড়েও দেই উড়ে চলে যায়, এর জন্য আমি ক্লিপ দিয়ে ভালো করে আটকে দেই যেন উড়ে না চলে যায়। আর নিচে যেহেতু মানে অনেক নোংরা, আর পড়ে গেলেও সেটা তুলে আনার মতো অবস্থায় থাকে না, তাই চেষ্টা করি সবসময় ক্লিপ দিয়ে আটকে রেখে দেই। এতে কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে আবার বেলকুনিতে নেড়ে দিয়ে এসে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তো দেখলাম যে আম আছে, তাই আমগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে একটু কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা দুপুরের আগে এই আমগুলো মাখা খাবো আর কি। আম খেতে তো বেশ ভালো লাগে, আর যদি হয় কাসুন্দি দিয়ে মাখা তাহলে তো কথাই নেই। আমগুলো খেয়ে এখন আমি রান্না করতে চলে আসবো। বিকালেই রান্না করতে এসেছি রাতের জন্য। ভাবলাম যে
রান্না করে রেখে দেই, তাহলে রাত্রে অত ঝামেলা হবে না। এর মধ্যে কিন্তু আরো অনেক কাজ করা হয়েছে, কিন্তু সেগুলো ক্লিপ আসলে নেওয়া হয় নাই। আর সবগুলো ক্লিপ নিতে গেলে তো অনেক হয়ে যাবে, আর অত ভিডিওতে দেখবেও না কেউ। এর জন্য আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, যেগুলো মেইন ক্লিপ সেগুলো রেখে দিয়েছি আর কি। এর মধ্যে গোসল হয়েছে, ছেলেকে খাইয়েছি, ছেলেকে গোসল করিয়েছি, নিজেদেরও দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ধুন্দুলগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো পিস পিস করে কেটে নিব, লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব। আসলে এই যে ধারালো জিনিসটা দেখছেন, এটা যে এতটা পরিমাণ ধার বলার মতো না, এত সুন্দর করে কেটে যায়। আমার তো খুব উপকারী হয়েছে, আপনাদের ভাই এনে দিয়েছে। বললামই তো এর আগে যে আপনাদের ভাইয়া চেষ্টা করে আমার কাজকে সুবিধা করার, সহজ করার, যে কোনো জিনিস দিয়েই হোক। এই তো আজকে ধুন্দুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ খেতে তো বেশ ভালো লাগে। এই তো চিংড়ি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেটেছিলাম না, ভাবলাম যখন রান্না করব তখনই কয়েক পিস করে বের করে কেটে রান্না করব। আর এটা তো কাটা কোনো ব্যাপার না। এই তো সব দেখতে পাচ্ছেন। আর চিংড়ি মাছ কাটা কি বলবো, এটা তো সবাই জানেন, এটা বলার মতো কিছুই না, সবাই এটা জানেনি। তো এক এক করে সবগুলো মাছ, পেছনটা সামনেটার মধ্যে ময়লা থাকে মাথায়, ওটা ভালো করে পরিষ্কার করে, যেগুলো ছিল লেজ টেজ দিয়ে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এটা আর বলার কিছুই নেই। এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এতে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিলে আসলে চিংড়ি মাছের কালারটাও অন্যরকম আসে। আর আমার মনে হয় যে চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার কারণে ফ্লেভারটা অন্যরকম হচ্ছে, টেস্টটাও অন্যরকম লাগে। এই তো হালকা একটু ভেজে নিচ্ছি, আবার দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তো আবার লেগে যেতে পারে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ভালো করে চিংড়ি মাছগুলো তুলে নিব। এখন আমি এই তেলে সামান্য একটু তেল আছে, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি আগে থেকে যে পেঁয়াজ ও মরিচ কুচি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার পর, হালকা একটু চেঞ্জ, বেশি চেঞ্জ হওয়ার দরকার নেই, হালকা একটু চেঞ্জ হওয়ার পর আমি প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আসলে চিংড়ি মাছের একটু প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সবগুলোই দিয়ে দিতে হবে। তারপর 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। এখন যে মশলাগুলো দিয়েছি সেগুলোর সাথে ভালো করে, পেঁয়াজ মরিচগুলোর সাথে ভালো করে আমি মিশিয়ে নিব। আর কিছুক্ষণ কষানোর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো লেগে না যায় কড়াইয়ের সাথে। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তার আগে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। এখন দেখুন কালারটা কি সুন্দর আসছে, আরো কালার সুন্দর আসবে, তার আগে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই তো কষানো আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমার আগে থেকে যে কেটে রেখেছিলাম ধুন্দুলগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো। আর ধুন্দুল যেহেতু নরম, তাই কিছুক্ষণ, মানে বেশি কষানোর প্রয়োজন নেই, কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকেও দিয়েছিলাম, আবারও চলে এসেছে ঢাকনা তুলে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আসলে বেশি পানি দেওয়ার দরকার নেই, ধুন্দুল যেহেতু এমনি নরম সবজি, আর অল্প পানিতে সিদ্ধ হয়ে যায়, আর আলু তো এমনি সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।